আপনারা হলেন সমাজের সবচাইতে সচেতন অংশ, সবচাইতে অগ্রসর অংশ। কাজে আপনাদের প্রশ্নগুলো ওইরকম পিয়ার্সিং, মানে বিদ্ধ করে এবং একেবারে যথাস্থানে গিয়ে লাগে। একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, যে নিরীহ লোকজনকে মামলায় দেওয়া হচ্ছে। এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি, আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী, তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। এখন মামলা আইনে যেটা আছে, যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না। মানে আমাদের যে প্রচলিত আইন, আমরা বলতে পারি না যে না আপনি 3 জন দিচ্ছেন, আপনি 1300 দিচ্ছেন কেন, আপনি 5 জনকে দিয়ে দেন। এটা আমি আইনত বলতে পারি না। আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি। উনি যত ইচ্ছা দিতে পারেন, কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, ওসি সাহেবকে এত দিতে হবে, আমাকে এত দিতে হবে, অথবা কোর্টে আমি এই বাদীকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দিব। এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকে বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী, যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেফতার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেফতার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না, আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিত থাকুন, আপনাকে আমি গ্রেফতার করতে যাব না। তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা তার, আমরা তো, আপনারা তো সাধারণভাবেই বুঝেন যে এই মামলাটায় 131 জনকে দিয়েছে নাম, আপনি অধিকাংশ লোকই এটাতে জড়িত না, আপনারাও বুঝতে পারেন, তদন্ত করে তো আরো বেশি বুঝতে পারবে, কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে, তার পক্ষে বোঝাটা আরো ইজি। তা আমরা একটা বারবারে বলছি যে নিরীহ লোককে গ্রেফতার করবেন না, আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়েন না। আর এই যে বাদীকে ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম, এই ভুলটাও তাদের ভাঙাতে হবে। ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না, ওটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয়। ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে, যতই আপনি এফিডেভিট দেন, চার্জশিটে কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন, ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই, এটা মানুষকে বোকা বানায়। এই যে কিছু ধরনের টাউট আছে ওরা, এটা আমরা বারে বারে বলছি। আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এটা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন, মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। মামলার কার্যক্রম বন্ধ করে আমরা দিতে পারবো না, এটা আইন আমাদের সেই ক্ষমতা দেয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কয়েকদিন আগে ডিসি, এসপি এবং লিগ্যাল এইড কর্মকর্তা এই 3 জনের সমন্বয়ে জেলা লেভেলে একটা কমিটি করে দিয়েছেন। ওনারা এই যে মামলাগুলো হয়েছে, ওই যেই কথাটা একটু আগে বললাম, ওনারা মামলাগুলো যাচাই বাছাই করবেন এবং তদন্তকারীকে তারা সাজেশন দিবেন, দিক নির্দেশনা দিবেন যে কোন মামলাটা কিভাবে ডিসপোজড অফ হইতে পারে। এই জায়গাটায় ওনারা ডিস্ট্রিক্টের মানে শীর্ষ পর্যায়ের কমিটি হিসেবে তারা এই ডাইরেক্টিভটা দিবেন। এখন এই জেলায় গঠিত হয়েছে কিনা কিংবা তারা প্রথম মিটিং করেছেন কিনা আমি এখনো জানি না, হয়তো ওনারা বলবেন। তবে এইভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইভাবেই জিনিসটা
বলা হয়েছে এটা করার জন্য। এখন ওনারা ওইটা যদি করেন তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা শক্তি তৈরি হইল। ওই যে সাব ইন্সপেক্টর তো একটু আমরা সমাজের এত বড় উঁচু জায়গা না, কিন্তু ওনারা ডিসি, এসপি এবং যে লিগ্যাল এইড অফিসার ওনারা তো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে। কাজে তাদের তরফ থেকে যদি সাজেশনটা আসে, এমনকি ওনারা এটাও করতে পারেন, আইনে কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে ওই পিপি সাহেবকে, যে এসপি সাহেব যদি মনে করেন যে এই মামলাটায় 20 জন লোক আছে, 5 জন লোক আসলে ইনভলভমেন্টে আসবে, 15 জন আসবে না, ইন দ্যাট কেস এসপি সাহেব ডিসি সাহেবকে বলবে যে ভাই এই 15 জনকে আমরা প্রত্যাহারের জন্য ব্যবস্থা করি। এই ডিসি সাহেব তখন পিপি সাহেবকে বলবে যে এই 15 জনের নামটা আপনারা উইথড্র করিয়ে নেন। তখন পিপি সাহেব ওই আদালতে একখানা আর্জি দিয়ে বলবেন যে সরকার, কারণ মামলাটা তো সরকারের ইয়েতে, সরকার মনে করছে যে এই 15 জনের কোনো ইনভলভমেন্ট নেই, আপনি এই মাননীয় আদালত আপনি এই 15 জনকে এখান থেকে প্রত্যাহার করার আদেশ দিয়ে দেন, বাকি 5 জনের ব্যাপারে মামলা চলবে। এই পদ্ধতিটা কিন্তু সিআরপিসিতে দেওয়া আছে। এইটা আমি বলবো যে এরকম ইস্যু হলে এসপি সাহেবরা এই জিনিসটাও যেন ইনিশিয়েট করে, যার ফলে মামলাটা তো শেষ হবে ধরেন আরো 6 মাস লাগবে, কোনোটা 1 বছর লেগে যাবে। কিন্তু আমি যদি আগেই নিরীহ কিছু লোক প্রত্যাহার করে তাদেরকে নিশ্চিন্ত করতে পারি, এই দিস ইজ নাথিং লাইক ইট, মানুষ তখন এমনিতেই আশ্বস্ত হবে যে না, উনি তো মামলা শেষ করার জন্য ওয়েট করে নাই। আমরা মামলা শেষ করার জন্য ওয়েট করতে পারি, বলতে পারি যে চার্জশিটে আপনাকে বাদ দিয়ে দিব, কিন্তু সেই তো আমাকে 13 মাস অপেক্ষা করা লাগবে যে কবে বাদ দিবে। এর মধ্যে তো আমাকে আমার মধ্যে একটা উদ্বেগ কাজই করতেই থাকবে এবং এই উদ্বেগকে পুঁজি করে সমাজের যারা অসাধু লোকজন আমাকে এই এক্সপ্লয়েট করবে। তো এটাও দ্যাট ইজ অলসো এ প্রসেস দ্যাট উই ক্যান টেক। আমার বিশ্বাস এই এসপি সাহেবরা এই উদ্যোগটা নেবেন, এটাই আমার মানে ওনাদের প্রতি আমার ডাইরেকশন এবং আপনাদের প্রতি আমার এই কমিটমেন্ট থাকলো। আপনারা এই জিনিসটাও ওনাদেরকে মনে করাতে পারেন। এই অস্ত্রগুলির ব্যাপারে আমরা আসলে খুব মানে প্রায় 6,000 অস্ত্র তৈরি হয়ে গেছে, এখনো তো আমাদের প্রায় 1,500 এখন আমরা উদ্ধার করতে পারি নাই। এই জায়গাটায় 1,500 প্রায় 1,500 তাই না এখন সারা দেশে। এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই। আমি মনে করি কি ভাই, আমি মাটি খুঁড়ে অস্ত্র বের করা আমার জন্য কঠিন। আমি যদি আপনাকে উপকার করতে পারি, সমাজের লোকটাকে উপকার করতে পারি, সে যদি দেখে যে না এই পুলিশ তো দেখি কাজ করে, উনি নিজের থেকে বলবে যে স্যার ওইখানে কিন্তু ওই কটা গুলি করে আসছে, নিজের থেকে বলবে, নিজের মানে ইফ আই ক্যান আর্ন ইউর কনফিডেন্স, তখন বেরিয়ে যাবে অস্ত্রগুলা। আমাকে ওই যে গোয়েন্দা লাগে মাটি করে বের করতে হবে না। ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইজি, কারণ সমাজের মানুষ তো কেউ না কেউ দেখে জানে। এখন সে আইসা আপনাকে থানায় বলতে পারার মতো তার যে কনফিডেন্স আমি এখনো গ্রো করাইতে পারি নাই। আমি চাই যে আমি নিজে এবং আমার যারা সহকর্মী আমরা এই চেষ্টাটা করি যে মানুষের কাছে যাওয়া, একটু আস্থাটা অর্জন করা, তখন দেখা যাবে যে ওই নিজেরা থেকেই ওনারা বলবে। আর এমনিতে আমাদের যেটা রুটিন ইয়ে করা, এই যে ধরেন অনেকে আমরা সোর্স মেনটেন করি, ইয়ে করি, খোঁজ বের করার চেষ্টা করি, তারপরে গিয়া রাত্রে গিয়া এগুলো উদ্ধার করার চেষ্টা করি। ট্র্যাডিশনাল যে পথ সেটা তো আমরা করেই যাব, কিন্তু আমি মনে করি মোর ইফেক্টিভ হলো যে যদি আমি মানুষকে আস্থায় নিতে পারি, অস্ত্র উদ্ধার হবে, এটা আমার বিশ্বাস। ওই যে পুলিশ রিফর্মের ব্যাপারে আসলে একটা রিফর্ম কমিশন ওনারা কাজ করতেছেন, ওনারা অত্যন্ত প্রাজ্ঞলোক, ইউনিভার্সিটির টিচার আছেন, তারপরে প্রাক্তন বিউরোক্র্যাটরা আছেন, হ্যাঁ, তারপরে আপনার ছাত্র প্রতিনিধিও আছেন ওখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনারা আছেন। তো ওনারা সরকারকে সুপারিশ করবেন প্রথমে, সেই সুপারিশগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গণ ঐক্যবোধ কমিশন যেটা হবে, ওই সুপারিশগুলো নিয়ে ওনারা আবার সমাজের যে সবচাইতে নেতৃস্থানীয় যারা মানে রাজনৈতিক দল তাদের সাথে ওনারা
বলবেন যে কমিশন এগুলো করেছে, এখন আপনারা বলেন আপনারা কতটুকু ইয়ে করবেন। আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে। হ্যাঁ, একটা আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরপরই রাজারবাগে আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দাওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থার মধ্যে রেখেছিল। তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না। অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন, যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন উনিও তারপরে হ্যান্ডেল করেছেন। তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বসূরীরা তারা যেতে পেরেছেন, তাদেরকে গান ডাউন করতে পেরেছেন, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে। তারা বলছে আমরা যে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, আমরা তো ওভার টাইম পাই না। আমরা যে জেলার থেকে আমার পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা ওরা আছে আমার থেকে আরো 200 কিলো দূরে, আমি তো মাসে কেন 6 মাসেও তো একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না। তাদের ওই বছরে আপনি 10 দিন কি 20 দিন ছুটি দেন। এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন গুলি করার, এরপর তো বললেন না যে আমরা বিপদে আছি, আমরাও চলে যাচ্ছি, তোমরাও চলে যাও। আপনারা তো আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন। মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে কিন্তু, এবং ভেরি মাচ কি বলে আমি বলবো রেশনাল, এবং অত্যন্ত ক্ষুব্ধ ছিল, মারাত্মক রকম। আমি ওই সব জিনিসগুলো থেকে কিউ নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। একটা পুলিশের কনস্টেবল যে সবচাইতে কম বেতন ভোগী, তারও তো একটা মানবিক ইয়ে আছে, তারও তো একটা পরিবার, পরিজন, স্ত্রী, পুত্রকে দেখার তার একটা অধিকার আছে। তো তাকেও তো একটা অতিরিক্ত কাজ করে, তারা তো ওভারটাইম দেওয়ার ব্যাপার আছে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা ওনারাও করেছেন, আপনারা বোধহয় শুনেছেন, যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে। সুপ্রভাব আসতে পারে, রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কান্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি। এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত নিজেদেরকে এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স। এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ নির্মম হতে পারে, এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না। তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, ওইটা ওনারা কেন করতে গেলেন, মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলতা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এই সেই এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর দিস রিজন, মানে এটার কোনো জবাবই নাই আমার কাছে, আপনাদের কাছেও নাই। এবং যেই পর্যায়টায় আমরা চলে গেছি, এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই, ওই যে তার সহকর্মী মারা গেছে, মব জাস্টিস শুধু তাদের উপরে হয়েছে, এর জন্য নেচারালি তাদের মধ্যে একটা বিপুল, এটাকে আমি কি বলবো, যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। নট অনলি পুলিশ, সমাজের লোকের মধ্যে আমরা যে জিনিস দেখেছি, আমরা যে এটা দেখে অভ্যস্ত নই তো। তা এখন পুলিশের মধ্যে এটা আরো বেশি, কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল, তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে। আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে এর পর পুলিশের দিকে মানুষ তেড়ে এসে তাকে লাথি মারতেছে, কারণ ঘৃণাটা এত বেশি পঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না পুলিশ। এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ।
আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি, আমি অনেক ইয়ে দিতে পারি, এই কারণেই আজকে আপনাদের কাছে এসেছি। এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে, আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বলবো, তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি বলো, তুমি তোমার ভিতরে কষ্টটা শুনি। আমি ইন্সপেক্টর জেনারেল, এটা আমার দায়িত্ব টু লিসেন টু ইউ। আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না, আমি আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দ্যাম। এটা করে যদি অ্যাটলিস্ট একটু ক্যাথারসিস হয় না, বলে বিমুক্ষণ, যে অন্তত ভিতরে ভাবটা বেরো। আমি মনে করি যে আমার এই সফরের উদ্দেশ্যে এটাও একটা প্রধান উদ্দেশ্য আর কি। তো এটা কিন্তু আলটিমেটলি এভরিথিং ডিপেন্ডস অন ইউ, অন দি সোসাইটি। মানে আমি কতটুকু সফল হবো না হবো এটা আপনাদের উপরে নির্ভর করে, আর আমার সহকর্মী যারা আছেন তাদের কাজের উপরে নির্ভর করে। আমরা হান্নান সাহেব যেটা বললেন যে এই যে ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে, ছিনতাইকারীরা নিয়ে যাচ্ছে, চোরাকারবারি বৃদ্ধি পাচ্ছে, আমরা আমাদের সক্ষমতা তো আপনারা জানেন, আমরা কতদূর কি করতে পারি। বিশেষত এখন এই যে একটা মন ভাঙা অবস্থায় যে পুলিশ আছে, এটার যাই সক্ষমতা ছিল সেটাও তো একবারে তলানিতে গিয়ে নেমেছে। আমাদের আছে অনেক কিছু পড়ে গেছে, নষ্ট হয়েছে, তারপরে তো অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস যে বিশ্বাসটা, যে আমি আবার কাজ করব, মানুষের ইয়েতে যাবো, এইটাই জায়গাটা মধ্যে ভেঙে গেছে ভয়ে, আতঙ্কে। তারপরে দেখেছে সহকর্মীরা ইয়ে হয়েছে, তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন। তাদের একজন এসপি তো মারা যায়নি, একজন একজন ডিআইজি তো মারা যায়নি, মাত্র 40 লোক মারা গেল, সবই তো ইন্সপেক্টরেট বিল, ওনারা মারা গেলেন, একজন তো সিনিয়র অফিসার মারা গেল। তার মানে তারা আমরা পালিয়ে চলে গেছি, তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে। এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা, এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করছি। এখন চোরাকারবারি বলেন, ছিনতাইকারী বলেন, অবশ্যই এটা আমার দায়িত্ব। আমি যখন এই পোশাক করেছি, দিস ইজ মাই একেবারে ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি, এটা প্রিভেন্ট করা, সমাজকে নিরাপত্তা দেওয়া। এখন আমি এই জায়গাটাই আপনাদের সাহায্য চাই, যে সো দ্যাট আই ক্যান ওয়ার্ক বেটার। কিভাবে করবো আপনারাও যদি একটু আমাদেরকে নির্দেশনা দেন। আপনারা ইউ আর দি মোস্ট এনলাইটেন্ড পার্ট অফ দ্য সোসাইটি। আপনারা কিন্তু আমার মনে হয় যে সাধারণ ইভেন যারা শিক্ষকতা করেন, অনেক একাডেমিক, তাদের চাইতেও আপনাদের অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি অনেক বেশি। আপনাদের কাছে আমি মনে করি ওখান থেকে আমি কিউ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। হত্যা মামলায় আমি আমার এটা কি মেট্রো থেকে আমি আশা করবো আমার এই এসএলপির কমিশনার রেজাকে আমি অনেক আগে থেকে চিনি, পার্সোনালি আই নো দিস পার্সন, অনেকেই পার্সোনালি আগে থেকে চিনি, রেজাকে চিনি। আমার বিশ্বাস ভাই হি উইল বি সিনসিয়ার, হি উইল সিনসিয়ারলি ডু ইট। আমি তাকে আজকে আপনাদের সামনেও অনুরোধ করে যাচ্ছি যে এই জায়গাটায় একজন সাংবাদিক যিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার গুলিতে মারা গেছে, আমার এখানে কোনো জবাব নাই আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া। আমি গুলি করে একজন সাংবাদিক, উনি তো আপনার ডেমনস্ট্রেট করতে যান নাই এগেইনস্ট দি গভর্নমেন্ট, উনি তো গেছেন ওনার কাজ করতে, যে আমি খবরটা নিউজে দেবো, ওনাকে গুলি করে মারাটা এটা তো আরো বড় অপরাধ। সেই অপরাধে আমি অপরাধী। এখন এইটা উনি তো চলেই গেছেন, তার তো আর ফিরে আনা সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট তার বিচারটা যদি আমি করতে পারি, এইটুকু তো আমি বলতে পারবো যে না, এইটুকু আমার এই জায়গায় এসছে এবং এটা করতে পারছি। আমি আশা করি, এবং নট অনলি আশা, মানে আই উইল কিপ অ্যান আই অন ইট সো দ্যাট রেজা ডাজ জাস্টিস টু দিস কেস। এটা আমি আপনাকে কথা দিয়ে দেবো। আমার মনে হয় যে আমি যতটা পেরেছি আপনাকে বলতে পেরেছি, চেষ্টা করেছি, সফলতা হয়নি, হবেও না। তবে মোদ্দা কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই, এবং ত্রুটি ভুল, মানুষ তো ভুল ত্রুটি হয়, আবার অনেক সময় যে কিন্তু ইচ্ছা করেও করে, মানে উই লিভ ইন দ্য সেম সোসাইটি ভাই, আমিও এই বাংলাদেশে, আপনি বাংলাদেশের মানুষ, ওইগুলো আমাদের একটু ধরিয়ে দিয়ে। আর আমি অচেনা নাম্বার ধরি না তা না, আমি ধরি, যখনই সুযোগ পাই, চিনি না তারপরেও ধরি। এই দেখি যে কানাডা থেকে করে, ইউএস থেকে করে, এবং সিলেটের প্রবাসীরা বেশি করে, যে আমার জমিটা নিয়ে নিচ্ছে, এটা একটু দেখেন। হ্যাঁ, এই সিলেটের প্রবাসীদের এই যন্ত্রণাটা অনেক অনেক অনেক
আমি ধরার চেষ্টা করি, তাহলে এরকম কোনো ত্রুটি হলে ওনাদেরকে তো বলবেনই, আমি দরকারে আমাকেও বলবেন। একটা প্রশ্ন ছিল জি ভাই। আপনি বলছেন যে এখনো পর্যন্ত ১,৫০০-এর মতো অস্ত্র উদ্ধার হয়নি এবং রীতিমতো ৫ আগস্টের পর থেকেই মব জাস্টিস এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেই যাচ্ছে। সামনে আমাদের হচ্ছে 31st নাইট আছে, এরপরে হচ্ছে আপনার খ্রিস্টানদের ধর্মীয় বড় উৎসব বড়দিন আছে। এইসব বিষয়ে মানে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা সারা দেশে? বড়দিনে আর 31st নাইটে ওভারঅল এই যে অস্ত্র উদ্ধার হয় নাই, এটা কিন্তু এখনো আমাদের একটা মানে উই ওয়ার অ্যাকচুয়ালি ওভার কশাস 16ই ডিসেম্বরের ব্যাপারে। তখন আমরা ঝুঁকি ওইভাবে ছিল কিনা উই ওয়ার নট শিওর, কিন্তু আমরা একটু ওভার কশাস ছিলাম। 16ই ডিসেম্বরে অনেকেই বলতেছিল যে ভাই আপনার একটু অস্থিরতা হবে, ইয়ে হবে, ওই সময়টা আমরা একটু বেশি ছিলাম। কিন্তু বড়দিন আর 31st নাইটে ওই রকম এখনো উই ডোন্ট সি। তার মানে এই না যে আমরা হাত ধরে মিলে থাকবো, আমরা অবশ্যই উইল কিপ এন আই অন ইট, কিন্তু এতটা সংকেত আমরা নই আসলে 16ই ডিসেম্বরে যেটা ছিলাম। আশা করি আমার একটা কোয়েশ্চেন ছিল। এটাই শেষ, এটা শেষ ভাই। আমি প্রতিদিনের সংবাদে কাজ করি। আপনি একটা জিনিস বলেছেন যে এখন পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলাটা আপনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। তো এরকম নির্দিষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আসলে আপনারা কিভাবে পরিকল্পনা করছেন? এটা প্রথম জিনিস হচ্ছে যে আমি এখানে আসছি আসলে টু টক টু দেম, টু রিড দেম। ওইটা ওনাদের কাছ থেকে যখন শুনবো যে স্যার আমার কিন্তু এই কষ্ট অথবা এইটা আপনি করছেন না, আমি চেষ্টা করবো আমার ক্ষমতার মধ্যে এটা যদি হয় ওইটা করা। তাতে যদি তাকে একটু কমফোর্ট দেওয়া যায়, কমফোর্ট দিলে আশা করি আমি যদি আস্থাটা ফিরে পাই, এই আমার মনে হয় যে আস্তে আস্তে দেবেন আমার প্রতি থ্যাংক ইউ ভাই।